তালির আবহে এখনো আমরা আসলে পৌঁছাতে পারিনি, কারণ গানের আবহে আমরা এখনো মনে হয় আছি। আমি মানে এই আলোচনায় যখন সম্মতি জানিয়েছিলাম তখন আড্ডা কথাটার লোভেই সম্মতি জানিয়েছিলাম, কিন্তু আড্ডা যে একেবারে এইভাবে কেতাদুরুস্তভাবে দেওয়া যায়, ডেইলি স্টার ঢাকার এলিট সমাজে আড্ডার নতুন মঞ্চায়ন যেটা করেছে সেটাও আমার একটা ভয়ের কারণ আজকে। তবে আমি কৃতজ্ঞ ডেইলি স্টারের কাছে যে তারা আমাকে আমার বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমের বাইরে কথা বলার সুযোগ করে দিয়েছে। আমি আড্ডাবাজ, তবে সেটাও আবার কলা ভবনে আমার রুমের দরজা খোলা থাকে। এখানে আমি আতাউর ভাইকে দেখছি, তিনি জানেন, এবং সাজেন ভাইও জানেন যে আমার ওই রুমটা খোলা থাকে। ফলে আমি অনেকটা ঘর কুনে না বলে অফিস কুনো, সেখান থেকে আরেকটা অফিসে আড্ডার জন্য আসা, এটা একটা আনন্দের। সাজেন ভাই আসলে কাজটা সকলের জন্যই কঠিন করে দিয়েছেন, আমরা পরবর্তীতে যারা বলবো। কিন্তু আমি ভাবছিলাম যে কি বলবো আড্ডায়, কারণ আমার ইতিহাস চর্চার জায়গা যেটি, অথবা ইতিহাস পড়ার জায়গা যেটি, সেটার সাথে তিতুমিরের কোনো সম্পর্ক নেই। কারণ আজকের সঞ্চালক আমাদের আজকের আর এক আলোচকের সাথে আমাকে পরিচয় করিয়ে দিচ্ছিলেন যে শহীদুল ভাই সব ধরনের লিপি পড়তে পারেন, কিছুটা কারেকশন, সব ধরনের লিপির বর্ণ চিনি, সব পড়তে পারি না। তবে গত 1000 বছরে যে বর্ণমালাগুলো আমরা ব্যবহার করেছি আমাদের ইতিহাস চর্চায়, সেগুলোকে আমি পাঠোদ্ধার করার চেষ্টা করি, এবং আমার খুব ইতিহাসের সেফ জায়গায় আমার অবস্থান। আমি বলি যে আমি 1800 শতকের পরে কোনো বিষয়ে কথা বলি না। সেই জায়গায়ও এটি আর একটা আমার জন্য খুব চ্যালেঞ্জ যে আমি আমার সীমানা অতিক্রম করছি। আমার আলোচনার ক্ষেত্র 1200 থেকে 1800 এই কাল পর্বে, এবং আমি মূলত পুঁথি, মুদ্রা, শিলালিপি এই সব বিষয়ে একটু পড়ার চেষ্টা করি। আমি গবেষক নয়, আমি একেবারেই পাঠক। তো শেষ পর্যন্ত যখন গতকালকে আমি নিশ্চিত হলাম যে দুজন মিজানুর একই না, একজন আমাদের প্রত্নতত্ত্ববিদ মিজানুর রহমান জামি ভাই, আর একজন মিজানুর রহমান ডক্টর, ফলে আমি নিশ্চিত হলাম যে আমাকে খুব বেশি কিছু বলতেও হবে না, ওনারা সব বলেই দেবেন। ফলে আমি কিছুক্ষণ ওই ভনিতা করতে করতে পুঁথিকারদের মতো 15 মিনিট শেষ করে দেব। তারপরে মিজান ভাইকে খুঁজছি, এবং সাজেন ভাই জানালেন যে অধ্যাপক মিজান একটু অসুস্থ, সে কারণে আসতে পারেননি। ফলে আমিও কিছুটা ভয়ে আছি, আমাদের ঔপন্যাসিকের মতো আমারও ভয় লাগছে, কিন্তু সুবিধা আছে, ক্লাসরুমেও ডায়াস, এখানেও ডায়াস, ফলে পাকা পাটা দেখছেন না আপনারা কেউ। আমি আমার আলোচনাটা ইতিহাসের মধ্যেই রাখতে চাই। আমার আলোচনাটার বোধগম্যতা আমার নিজের কাছেই আমি এখনো নিশ্চিত না, আমি যা বলবো যে সেটা শেষে কি দাঁড়াবে। কারণ সকাল থেকেই মোটামুটি আমি নানাভাবে লিখে বলার চেষ্টা করছিলাম, কারণ আমার একজন সমালোচক আমাকে বলেছিলেন যে আপনি পাবলিক ইন্টেলেকচুয়াল হতে পারবেন তখনই যখন লিখবেন এবং লিখে সেটা পড়বেন প্রথম দিকে, নাহলে বেফাস বললে বাংলাদেশে যেভাবে রিল কেটে ভাইরাল হয় তাতে আপনার কল্লা প্রথম দিকেই নাই হয়ে যেতে পারে। ফলে সেই জন্য কিছুটা লেখার চেষ্টা করেছি, আমি মাঝে মাঝে লেখার জায়গা থেকে পড়ব, এবং আমি যারা লিখেছেন তাদের কৃতজ্ঞতা স্বীকার করব যে তারা কি লিখেছেন। আমি আমার বক্তব্য শুরু করার আগে যদি একটু একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই। শিক্ষক তো, গত 1 সপ্তাহে 5টা বই পড়েছি। এই রুমে কে কে আছি? কমপক্ষে 5টা। এখানে 4টা হাত উঠলো। আমার শিক্ষার্থীদের মাঝে যখন জিজ্ঞেস করি, 3 মাস পর্যন্ত বাড়িয়ে 2-এর বেশি যেতে পারি না। ফলে আমরা অনেকটা এখন রিলে অভ্যস্ত, অথবা ফেসবুকের
শর্ট ভিডিও, ইউটিউব এগুলো তো অভ্যস্ত। সেই জায়গায় তিতুমিরকে নিয়ে ইতিহাসের আলোচনাটা একটু বিপজ্জনক আমার মতো ইতিহাসের একেবারেই কাঁচা পাঠক এই তিতুমির বিষয়ে। ফলে আমি প্রথম যে বইয়ের কথা আপনাদের বলতে চাই, এই বইয়ের কথা আপনারা সবাই জানেন আমার ধারণা, বিহারীলাল সরকারের তিতুমির বা নারকেলবাড়িয়ার লড়াই এই নামে তিনি বইটা ছাপিয়েছিলেন। বইটা ছাপিয়েছিলেন 1897 এরকম একটা সময়, প্রায় তখন 66 বছর হয়ে গেছে। কলকাতা শহরেই তিনি ছাপিয়েছিলেন। আমি মূল কপিটি দেখিনি, কিন্তু এই বইটা আবার তিতুমিরের এই ঘটনার বিদ্রোহের প্রায় 150 বছর পর স্বপন বসু সম্পাদনা করে আবার পুনরায় ছাপিয়েছেন। স্বপন বসু যখন ছাপিয়েছেন বইটা 158 পৃষ্ঠার মতো অথবা 160 পৃষ্ঠার মতো, এর মধ্যে 57 পৃষ্ঠা হলো ওই বিহারীলাল সরকারের যে মূল বইটা সেটি। তার বাইরে তিনি যে কাজটি মঈনুদ্দিন আহমেদ করেছেন ঠিক ওই রকম একটি কাজ, যে তিতুমিরের ওই বিদ্রোহ বলি, যেটা অফিসিয়াল রেকর্ডে বিদ্রোহই বলা আছে, কোথাও কোথাও ডাকাতি বলা আছে, কোথাও কোথাও ধর্মীয় অন্ধত্ব বা গোড়ামি বলা আছে, তারা ধর্মান্ধ, মানে ইংরেজি শব্দগুলোর বাংলা করলে। আমি ডিটেল ইংলিশ রিপোর্টগুলো পড়িনি, যেহেতু মঈনুদ্দিন আহমেদ এবং আরও কয়েকজন এটা নিয়ে কাজ করেছেন। আমার আগ্রহ ছিল যে এই একটা বই তিতুমিরের ঘটনা 60 বছর আগে বের হলো, তারপর আবার 150 বছর আগে বের হলো, পরে বের হলো, এই 150 বছর পরে যিনি বের করলেন তার উদ্দেশ্যটা কি। তিনি ওই মূল বইয়ের পরে তখনকার ইংরেজি পত্রিকায় যতগুলো সংবাদ বের হয়েছিল সবগুলোকে তিনি যুক্ত করে দিয়েছিলেন। এবং খুবই ইন্টারেস্টিং, এই ইংরেজি পত্রিকাগুলো বের হচ্ছিল তখনকার সাহেবদের যে জ্ঞান কাঠামো, সেই জ্ঞান কাঠামোর মধ্যে। ফলে অফিসিয়াল রিপোর্টগুলো যেভাবে তাদের চিত্রিত করছে তিতুমিরকে দস্যু, ধর্মান্ধ, বিদ্রোহী, ডাকাতি, এই খবরগুলোও তাই। ইভেন সাজেন ভাইয়ের কাছে আবার কৃতজ্ঞ, 1831-এ রামমোহন রায় ডি রোজারিওর যে ইয়ং বেঙ্গল, তাদের যে জ্ঞানান্বেষণ পত্রিকা, সেটিও ওই ইংরেজদের সুরেই তিতুমিরের সহযোগীদের, তিতুমিরের এই ইভেন্টটাকে, বারাসাতের এই নারকেলবাড়িয়ার যে অল্প সময়ের একটা কৃষক চৈতন্য অথবা অল্প সময়ের যে একটা সশস্ত্র বিপ্লব, সেটাকে তুলে ধরছেন। বিহারীলাল তার বইটার শুরুটা করেছেন বেশ মজা করে। আমি বিহারীলালের বক্তব্য পড়ছি। তিতুমির বহু গুণ সম্পন্ন, স্বধর্মে তাহার যে রূপ আসক্তি অনুরক্তি ছিল, আত্মধম্মাচারে তাহার যে রূপ শ্রদ্ধা ভক্তি ছিল, সদম্য প্রচারে তাহার যে রূপ আন্তরিকতা ঐকান্তিকতা ছিল, স্বধর্ম রক্ষাকল্পে তাহার যে রূপ একাগ্রতা নিষ্ঠামত্তা ছিল, আজকাল মুসলমান সম্প্রদায়ে তাহা বিরল বলিলেও বোধ হয় অত্যুক্তি হবে না। বিহারীলাল মজুমদারের বইটার খুব মজার একটা শুরু। তারপরেই বলছেন যে এত প্রশংসা যে সাচ্চা মুসলমানের, তার সম্পর্কে কেন মানুষের এখন এত নেতিবাচক ভাবনা। অনেকগুলো প্রশ্ন তিনি, এই নেতিবাচক ভাবনাগুলো তিনি তারপরেই বলছেন। এরপরে এক জায়গায় বলছেন, তিতুমির আজ কেন ইহ জগতে দস্যু দানব অপেক্ষা হীন হেয় বলিয়া বিঘোষিত হলো? কেন আজ তিতুমিরের নাম শোনা মাত্র লজ্জা ঘৃণায় কর্ণে আঙ্গুলি দেয়? কেন স্থানে স্থানে পথভিকারীরা শ্লেষের গান শোনায়? মানে ঘটনাটা হয়ে যাওয়ার 60 বছর পর পশ্চিমবাংলার, এখনকার পশ্চিমবাংলার দক্ষিণের দিকে যত যাব, বারাসাত এবং তারপরে আরও নিচের দিকে নামবো, বিহারীলাল মজুমদার বলছেন যে সেই এলাকার গ্রামগুলোতে এক ধরনের গান, যে গানগুলো শ্লেষ, কৌতুক, অনেকটা তিতুমিরকে বিদ্রুপ করায়। তিনি 3টা গান তার বইতে লিখেছেন। একটা গান এরকম যে তিতুমিরকে কত নেতিবাচকভাবে দেখছে। উত্তরে এক গ্রাম ছিল, নামে নারিকেল বেড়ে, তাতে 1002 নেড়ে, মানে তিতুমিরের সঙ্গী। ওরে বুড়ো, ওরে বুড়ি, আজকে গায়ের হাট, কেস্তে দিয়ে দাড়ি কাট। কেস্তে মানে
কাঁচি দিয়ে দাড়িটা কেটে সুন্দর করে সাজিয়ে রাখা, সুন্দর করে দাড়িটাকে রাখা, যেটা তিতুমিরের সহযোগীদের যে ইমেজটাকে পরবর্তীতে দেখা গেছে তার একটা ইয়া ছিল এরকম যে সাধারণ মানুষ যেরকম অথবা বাউলরা যেরকম যদি বলে আরও অথবা সাধকরা যে দাড়ি বড় হচ্ছে এটার যত্ন করার কোনো দরকার নেই, কিন্তু তিতুমিরের সহযোগীরা দাড়িটাকে একটু সুন্দর করে কেটে রাখবে এরকম। তারপরে তিতুমিরের বক্তব্যটাই ওই গানে আসছে, তিতুমির বলে আল্লাহ বানাইলাম বাঁশের কেল্লা তাতে আমার নাই হেল্লা। মানে আল্লাহ বাঁশের কেল্লা বানাইছিলাম কিন্তু আমি শেষ পর্যন্ত কিছুই করতে পারলাম না, যেমন মাঠ ছিল তেমনই হলো মাঠ, মানে কেল্লাটার আগে যে মাঠ ছিল সেরকমই কেস্তে দিয়ে দাড়ি কাট। এইরকম গানগুলোকে নিয়ে বিহারীলাল তিতুমিরকে একদিকে খুব নিষ্ঠাবান মুসলিম, খুব ভালো যোদ্ধা সেটি করেছেন, কিন্তু শেষে একটা বলেছেন যে তিতুমির ছিল বোকা, তিতুমির বুঝতে পারেনি ব্রিটিশ রাজের মহত্ব কী, সাহেবরা ক্ষমা করতে পারেন, তিতুমির এটা বুঝতে পারেনি। তিতুমির যদি ক্ষমা চাইতেন তাহলে তিতুমির বেশ সফল হতেন। এটা 1897 সালে কলকাতায় বসে বিহারীলাল লিখছেন। এবার সম্পাদক যখন এই বইটা সম্পাদনা করছেন সেখান থেকে আরও প্রায় 120 বছর পর 1981 সালে এটা প্রথম বের হয়েছিল, বইটা আরও 3 বার পুনর্মুদ্রণ হয়েছে কলকাতা থেকে। স্বপন বসু লিখছেন, বারাসাত বিদ্রোহের 150 বছর পূর্ণ হলো। তিতুমিরকে নিয়ে এই 150 বছরে প্রচুর চিন্তা ভাবনা করা হয়েছে। ভারতের জাতীয় ইতিহাসে তার ভূমিকা ঠিক কোথায় তা নিয়ে প্রশ্ন উঠছে। তিতুমিরের জীবন কাহিনী বাংলায় প্রথম লিপিবদ্ধ করেন বিহারীলাল সরকার, এবং তারপর লিখছেন এই কারণে বইটির ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। অ্যাকচুয়ালি বিহারীলাল সরকারের বইটাই ছিল তিতুমিরের প্রথম বায়োগ্রাফি, কিন্তু স্বপন বসু এরপর বিহারীলাল মজুমদার সম্পর্কে একটা 3 পৃষ্ঠার নোট জমে দিচ্ছেন তার এই সংবাদগুলোর পরেই। সেখানে তিনি এই তিতুমিরের নির্বুদ্ধি নিয়ে বিহারীলাল মজুমদারের বক্তব্যগুলো উল্লেখ করেই তারপরে নিজের মন্তব্য লিখছেন, তিতু বড়ই দুর্বুদ্ধি, মানে তিতুর মাথা কাজ করে না, তাই তিতু বুঝলো না ইংরেজ কত ক্ষমাশীল কত করুণাময়। এটা বিহারীলালের বক্তব্য। কিন্তু স্বপন বসু লিখছেন, তিতু না বুঝলেও তিতুর জীবনীকার বিহারীলাল সরকার তা মর্মে মর্মে বুঝেছিলেন, এবং এই বোঝার পুরস্কার স্বরূপ 1915 সালে বিহারীলাল সরকার রায় সাহেব উপাধি পান ভারত সরকারের কাছ থেকে। আপনারা বুঝতেই পারছেন যে আমরা যারা লিখি পদ্মভূষণ আমাকে দিলে আমিও নিব, এখানকার অনেকেই নেবেন। ফলে বিপ্লব বলি, অভ্যুত্থান বলি অথবা রাজনৈতিক পট পরিবর্তন বলি, প্রত্যেক লেখকই কোনো না কোনো চিন্তা করে, কোনো না কোনো ভাবনা করে, কোনো না কোনো কোট আনকোট অর্থনৈতিক, সামাজিক, প্রাতিষ্ঠানিক প্রেক্ষাপটে লিখেন। আমি সুবিধা বলছি না, প্রেক্ষাপটে লিখেন। ইতিহাসের একটা অন্য গল্প এই সুযোগে বলে নেই, আড্ডা যেহেতু, আমরা আইনা আকবরীর লেখক আবুল ফজলকে সবাই খুব প্রশংসা করি এবং বলি আকবরের তিনি খুব পৃষ্ঠপোষকতা পেয়েছেন, অনেক কিছু পেয়েছেন। মোল্লা আব্দুল কাদের বাদায়ুনি আকবরেরই আরেকজন সভাসদ ইতিহাসবিদ। বাদায়ুনির বইটার নাম মুনতাখাবুত তাওয়ারিখ, এটা আকবরের সময় বের হয়নি, তার ছেলের সময় গিয়ে বের হয়েছে, কারণ বাদায়ুনি নানা কটু কথা আকবর সম্পর্কে সেখানে লিখেছেন। আমরা খুব ভালোভাবেই বুঝছি, কিন্তু তার চেয়েও এটা ইতিহাসের মজাটা, বাদায়ুনিকে যখন মহাভারতের সংস্কৃত থেকে ফার্সি ট্রান্সলেশন করতে দেওয়া হয়েছিল, তিনি আকবরের খুব কাছের বন্ধুর এক অষ্টাদশী তরুণী কন্যা প্রেমে পড়ে গিয়েছিলেন। এই জন্য আকবর দিয়েছিল তাকে বুকে এবং বলেছিল এই ফার্সি ট্রান্সলেশনের সম্পাদনার ভূমিকাটা লিখবে আবুল ফজল। ফলে ইতিহাসের যিনি লেখেন তার ব্যক্তি সম্পর্ক ক্ষমতা কাঠামোর সাথে কেমন সেটাও গুরুত্বপূর্ণ।
এই জায়গা থেকে আমি বিহারীলালের সরকারের বইয়ের পর আরেকটা বইয়ের কথা বলতে চাই, যে বইটার কথা আবারও সাজেন ভাইয়ের কাছে আসে। উনি আজকে শুরুতেই ছক্কা মেরে দিয়েছেন, মঈনুদ্দিন আহমেদ। মঈনুদ্দিন আহমেদের বইটা মূলত ফরাইজি আন্দোলন নিয়ে, তিতুমিরকে ফোকাস করে না। বইটা 1965-তে এই ঢাকা শহরেই তখনকার এশিয়াটিক সোসাইটি অফ ইস্ট পাকিস্তান সেখান থেকে বের হয়েছে, এবং এই বইটি মূলত ছিল এক কথায় আমার ঘরের বই। আমি যেখানে এখন আড্ডা দিই সেইখানকার একটা ডিগ্রি অর্জনের ফলে যে থিসিস হয়েছিল, অর্থাৎ মঈনুদ্দিন আহমেদের পিএইচডি থিসিস, তার গ্রন্থরূপ। তিনি থিসিসটি করেছিলেন আহমেদ হাসান দানির কাছে। 1962 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে পিএইচডি অ্যাওয়ার্ড করেছিল। মঈনুদ্দিন আহমেদ এরপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতা করেন, এবং সাজেন ভাই ঠিকই বলেছেন, 20 বছর নয়, আসলে আজ থেকে 26 বছর আগে শেষ তিতুমিরকে নিয়ে একাডেমিক লেখা হয়েছে, যেটা বাংলাদেশের ইতিহাস অধ্যাপক সিরাজুল ইসলাম সম্পাদিত। সেটা 3য় খণ্ডে ওই মঈনুদ্দিন আহমেদই ফারাইজি আন্দোলনের যে অংশটা, অথবা বাঙালি মুসলমান কৃষকদের চৈতন্যের যে অধ্যায়টা, সেখানে তিতুমিরকে নিয়ে লিখেছিলেন। এরপর যে লেখাগুলো তিতুমিরকে নিয়ে বের হয়েছে, আমি খুব চেষ্টা করছিলাম যে আর কোনো একাডেমিক রিসার্চ হয়েছে কিনা, কিন্তু সরাসরি তিতুমিরকে নিয়ে হয়নি, কৃষকদেরকে নিয়ে হয়েছে। তার মধ্যে নুরুল হোসাইন চৌধুরী, তার একটা বই আছে, পিজেন্ট র্যাডিক্যালিজম ইন দি 19th সেঞ্চুরি বেঙ্গল, দি ফারাইজি, ইন্ডিগো অ্যান্ড পাবনা মুভমেন্টস। এটাও ঢাকা এশিয়াটিক সোসাইটি থেকে বেরোচ্ছে। এটাও নুরুল হোসেন চৌধুরী স্যারের পিএইচডি থিসিস, যেটা অস্ট্রেলিয়াতে করেছিলেন, না আতর ভাই, অস্ট্রেলিয়াতে করেছিলেন, সেটার গ্রন্থরূপ। একাডেমিক এই চর্চার বাইরে এই তিতুমির বা কৃষক চৈতন্য নিয়ে দুজনের লেখকের নাম না বললে আমার একেবারেই অন্যায় হয়ে যাবে, মহা অন্যায়। এর মধ্যে একজনকে আপনারা সবাই চিনেন, আমার ধারণা যারা এই রুমে আছেন, গৌতম ভদ্র, তার বিখ্যাত বই ইমান ও নিশান। এই বইটার কথা পরে বলছি। তার আগে বলতে চাই, এই গৌতম ভদ্রের সাবল্টান হিস্টোগ্রাফির আগে 1950-এর দশক থেকে ভারতের ইতিহাসকে মার্ক্সীয় ঘরানায় দেখার একটা প্রবণতা শুরু হয়, যে সব কিছুর পিছনে টাকা, অর্থ এবং উৎপাদনের সম্পর্কের ভিত্তিতে সব কিছু দেখার চেষ্টা করা, যে কার কাছে অর্থ আছে এবং সে সেই অর্থের মাধ্যমে তার নিচের যে সামাজিক শ্রেণী তাদেরকে কীভাবে কী বলে এটাকে নিপীড়ন করছে, নিষ্পেষণ করছে, অথবা বৈষম্য সৃষ্টি করছে। সেরকম একজন মার্ক্সীয় হিস্টোরিয়ান নরহরি কবিরাজ 1954 সালে তিনি প্রথম একটা বই লেখেন, স্বাধীনতা সংগ্রামে বাঙালা। এই বইটা আবার উনি 45 বছর পর আবার নিজেকে রিভাইজ করেছিলেন, যেখানে তিনি তিতুমিরকে নিয়ে যে 4 পৃষ্ঠা লিখেছেন, তার 3টা প্যারাগ্রাফ একটু আমি আবার বই থেকে পড়ি, সেটা সুবিধা। কলকাতা থেকে মাত্র 21 মাইল দূরে বারাসত শহরের উপকণ্ঠে এই বিদ্রোহ হয়। ক্রমশ নদিয়া জেলার কোনো অংশে এই বিদ্রোহ বিস্তৃতি লাভ করে। এই বিদ্রোহের স্থল ছিল নীলকুঠির ধারা সমাবৃত, এবং এর কাছাকাছি নিকটবর্তী বাগুন্দিতে কয়েকটা লবণ কুঠিও ছিল। এই অঞ্চলে নীলকুঠি সাহেবদের অত্যাচার, লবণ ঠিকাদারদের অত্যাচার ইত্যাদি স্থানীয় কৃষকদের জীবন দুর্বিষহ করে তোলে। অর্থাৎ আমরা নীল চাষের কথাটা জানি, কিন্তু এখানে আরেকটা জিনিস উনি তুলেছিলেন, যে পাশে যে লবণের যে কারখানাটা ছিল, এবং সেখানে যেহেতু আমি এই আলোচনা এক সূত্রে আপনাদের বলেছি যে দক্ষিণে যত যাব সাগরের দিকে ওই শ্রেষ্ঠ কবিতাগুলো তত আসছে, তার উপর জমিদারের উৎপীড়ন তো ছিলই। কোম্পানি আমলে স্থানীয় দারোগা প্রভৃতির সাথে জমিদারদের যোগসাজগ থাকার ফলে স্থানীয় চাষিরা অসহায় বোধ করত। অর্থাৎ 4টা ফ্যাক্টর উনি একসাথে বলছেন, নীলকুঠিদের অত্যাচার, লবণ চাষিদের অত্যাচার,
এবং এর পাশাপাশি লবণ চাষিদের উপর অত্যাচার, জমিদারদের উৎপীড়ন এবং দারোগারা জমিদারদের সাথে সম্পর্ক ভালো, ফলে টাকা পয়সা নিয়ে অনেক মামলাকেই এড়িয়ে দেয়। লাস্ট যেটা বলছেন, যেটা আসলে বেশি আলোচিত হয়েছে আমাদের এখানে এবং যেটা আসবে, 1831 খ্রিস্টাব্দে ওয়াহাবি প্রচারকেরা এই বিক্ষোভে ইন্ধন জোগালো, অনেকটা যেভাবে ইংল্যান্ডের কৃষকদের বিক্ষোভের পথ খুলে দিয়েছিল লোলার্ড নামক একজন ধর্মপ্রচারক। ইংল্যান্ডে 13th এবং 15th সেঞ্চুরি, ত্রয়োদশ থেকে পঞ্চদশ শতক, লোলার্ড একজন ধর্মযাজক, তার অনুসারীরা এরকম কৃষকদের মুক্তির কথা বলেছিলেন এবং তিনি ঠিক ওইটাকে এই মাপে দেখিয়েছেন। এবার আসি যে কথাটা নিয়ে খুব ডিবেট আমাদের, তিতুমিরকে আমরা বাক্সবন্দি করি মূলত ওয়াহাবি আন্দোলনের কাঠামোতে, যে 18 শতক 19 শতকে পুরো পৃথিবীতে মক্কা মদিনার সহি ইসলামের দিকে ফিরে যাওয়া বা তাওহীদের দিকে ফিরে যাওয়ার জন্য পৃথিবীর বিভিন্ন জায়গার লোকেরা মক্কা মদিনায় গিয়ে যে ধর্ম শিক্ষা করে এসছে সে অনুযায়ী তার এলাকায় সহি ইসলামকে প্রচার করতে চেয়েছে। ফারাইজিরা সেই ধারার অনুসারী, তিতুমিরও সেই হজযাত্রায় মক্কায় গিয়েছেন এবং সেই শিক্ষা নিয়ে এসছেন। এই বিষয়টা খুব স্পর্শকাতর এখনকার প্রেক্ষাপটে বলাটা। তারপরে আমি একটু মান্যবর গৌতম ভদ্রের উদ্ধৃতি দিয়ে কিছু কথা বলতে চাই, উনি যেগুলো বলেছেন তার ইমান এবং নিশান গ্রন্থে। ওয়াহাবিরা বা তরিকায়ে মোহাম্মদিয়ারা যে কাজগুলো কথা বলছে 18 শতকে, সেই কাজগুলো গৌতম ভদ্র 16 শতক, সপ্তদশ শতক এবং 18 শতকে পুঁথি সাহিত্যের মধ্যে দেখাচ্ছেন যে বাঙালি মুসলমানরা সেগুলোর সাথে অভ্যস্ত। তারা জুম্মার নামাজ পড়ে, জুম্মার নামাজের পরে তারা ধর্ম নিয়ে আলাপ করে, তারা ফরজ সম্পর্কে সচেতন। ফলে নতুন কোনো বক্তব্য ওয়াহাবি আন্দোলন বাংলায় এনেছিল কিনা, এটা গৌতম ভদ্রের একটা কনক্লুশন, খুব সিম্পল। তৃতীয় আর একটাই ওয়াহাবিদের সম্পর্কে বা এই ফারাইজিদের, যে এখানকার সমাজে প্রচুর ইসলাম বহির্ভূত আচার আচরণ মুসলমানদের সমাজে প্রবেশ করেছে, কুসংস্কার, বিদাত। গৌতম ভদ্রের এই প্রস্তাবনার বাইরে তিনি আলোচনা করেননি। আমি কবি নসরুল্লাহ খন্দকার, তিনি সপ্তদশ শতকের চট্টগ্রামের কবি, শরীয়তনামা তিনি লিখছেন এই ওয়াহাবিদের আরও 100 বছর আগে, যেই শরীয়তনামায় তিনি এই কথাগুলো বলেছেন। সেখানে খুব, চট্টগ্রামের ওই পুঁথিটা খুব ইন্টারেস্টিং। সেখানে বলা হচ্ছে যে বিয়েতে যে গান গাওয়া হয় এই গানটা গাওয়া উচিত না, অথবা মেয়েদের মান্থলি যে ন্যাচারাল সাইকেল, সেই সাইকেলে যে কুসংস্কারগুলো মানা হয় এগুলো মানার কোনো কারণ নেই। ফলে বাঙালি মুসলমান ফরজ থেকে কখনো বিমুখ হয়েছে কিনা, কোট আনকোট, এই প্রশ্নটা ভাবার বিষয় আমাদের কাছে। দ্বিতীয় যেটা এখানে একাধিক বক্তা বলেছেন এবং আমাদের সিনেমাটোগ্রাফার তিনিও খুব জোরে সোরেই বলেছেন যে ফারাইজিদের অথবা তিতুমিরকে বলা হয় যে খুব গোড়া ইসলামকে তারা প্রবর্তন করেছে। শেষ যে যুদ্ধটা হয়েছে তিতুমিরের সাথে ইংরেজ সৈন্যবাহিনীর, সেখানে গৌতম ভদ্র লিখছেন যে একাধিক জায়গার ফকির এবং বাউলরা গিয়ে অংশগ্রহণ করেছে। তিতুমিরের আন্দোলন বা ফারাইজের আন্দোলনদেরকে কখনোই এই বাউল অথবা সুফি ঘরানার বিপরীত বলা যাবে না, এইটা একটু খেয়াল রাখতে হবে। অবশ্যই ওয়াহাবি ধারণাটা তিতুমির, শরীয়তুল্লাহ তাদের উপর কাজ করেছে, তরিকায়ে মোহাম্মদিয়া তাদের উপর কাজ করেছে, কিন্তু সবচেয়ে বড় এটাকে বলবো থিওরিটিক্যাল ডিফারেন্স বা তত্ত্বীয় পার্থক্য বাংলার এই আন্দোলনগুলোর, যে তিতুমির এবং হাজী শরীয়তুল্লাহ ওনারা দুজনই
পীর মুরিদ সম্পর্ক স্থাপন করেছেন তার অনুসারীদের সাথে। ফলে পীর প্রথার বিরুদ্ধে তারা গিয়েছেন এটা বলা কিন্তু যাবে না। হয়তো তারা মূল ঘরানার সাথে সাথে এখানকার যে স্থানীয় ঘরানা সেই ঘরানাকে অ্যাডাপ্ট করেছেন। আরেকটা জিনিস, সেটা খুব ভয়াবহভাবে সবগুলো রিপোর্টে এসছে, পরের লেখকদের এসছে। দুটো ইনসিডেন্ট এই পুরো 3-4 বছরের মধ্যে হয়েছে। একটা হলো একটা মন্দির পোড়ানো এবং একটা মসজিদ পোড়ানো বা ভাঙা। এই দুটো ঘটনায় বিহারীলালের লেখায় একটা একরকম আর মঈনুদ্দিন আহমদের লেখায় আরেকটা একরকম। অর্থাৎ আবারও আমি আমার সেই শুরুর কথাতে চলে যাই যে ইতিহাস যিনি লেখেন তিনি একটা সমাজে বাস করেন, তার নিজের ব্যক্তি অবস্থানের সাথে ক্ষমতা কাঠামোর তার সম্পর্ক এবং তার যে অবস্থান তার একটা প্রতিফলন তার ইতিহাস গ্রন্থে আসবেই। ফলে বিহারীলাল থেকে শুরু করে গৌতম ভদ্র অথবা স্বপন বসু অথবা মঈনুদ্দিন আহমেদ প্রত্যেকেই তার মতো করে এই সময়টাকে দেখার চেষ্টা করেছেন। আমি মূলত তাদের এই আলোচনাগুলো আপনাদের সামনে তুলে ধরার একটা ক্ষুদ্র প্রয়াস নিলাম। আমার বক্তব্যের ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।